আমাদের দেশে বেকারের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পড়াশোনা শেষে চাকরি বা কর্মসংস্থান না পেয়ে এসব বেকারেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কর্মসংস্থানের মাধ্যমে পেটের দুমুঠো ভাত জোগাড় করার জন্য মরিয়া হয়ে ওঠে। আর এইসব বেকারদের চাকরির প্রয়োজনকে কাজে লাগিয়ে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে বিভিন্ন প্রতারক চক্র। একদিকে বেকাররা তাদের চাকরির প্রয়োজনে হন্যে হয়ে চাকরি খুঁজছে, আর অন্যদিকে প্রতারণা করার জন্য হাজার হাজার প্রতারক চক্র তাদের প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। লোভনীয় সব বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে এসব প্রতারকেরা। আমরা এসব নিয়ে অনুসন্ধান করেছি, তবে অনুসন্ধানের ভিতরে যাবার আগে আমরা একজনের জীবনের গল্প দিয়ে শুরু করি। মূলত গল্প বললে ভুল হবে, এটি তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। একজন ইতালি প্রবাসী, আমি ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। সেখান থেকে আমি তার প্রোফাইলটা চেক করার পরে আমি দেখতে পাই সে ব্যাংক রাকায়েত, ইন্দোনেশিয়া, জাকার্তা। সে একজন অডিট অফিসার। আমি ভাবলাম এত বড় একজন বড় মাপের মানুষ আমার সাথে বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠাইছে, তো আমি তাকে অ্যাকসেপ্ট করলাম এবং তার সাথে একটা পর্যায়ে আমার খুব ভালো সম্পর্ক হলো। সে আমাকে পরবর্তীতে বললো যে তুমি তোমার ইমেল আইডিটা দাও। পরে আমি ইমেল দিলাম। এরপরে আমাদের ইমেলেই নিয়মিত যোগাযোগ হয়। তো এক পর্যায়ে সে আমাকে বললো যে আমি তোমাকে আমার দেশের কিছু টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, কারণ আমি যেহেতু ব্যাংক অডিট অফিসার, সেই ক্ষেত্রে আমাদের এখানে আমি সমস্ত কিছু ব্যাংকের তথ্য আমার কাছে জানা আছে। আমি তোমাকে একটা ফর্ম দিলে তুমি সেটা কমপ্লিট করে দেবা, সেখানে আমি সবকিছু করব। তখন আমার প্রথম দিকে বিষয়টা আমার আসলে ফেক মনে হচ্ছিল, কারণ এগুলো তো আসলে ডিজিটাল ভাবে নানান অনেকে অনেক কিছু করে। তো তখন তারপরও তার সাথে আমি একটু সময় নিয়ে আমি আসলে বিষয়টা আরো বেশি আগ্রহ সহকারে জানার এবং বোঝার জন্য আমি চেষ্টা করে আমি বললাম ওকে, আমি তোমার শর্তে রাজি, কি করতে হবে। পরবর্তীতে সে আমাকে বলল তোমার সমস্ত ডাটা দাও, আমি তোমাকে একটা ব্যাংকের ফর্ম দিচ্ছি, তো সেই ফর্মে তুমি সিগনেচার করে সবকিছু তুমি করে দেবো। সে আমাকে বলল দেখো আমাদের ব্যাংকে এক বুড়ো ভদ্রলোক মারা গেছে, তুমি তার পার্টনার হবা, আমি তোমাকে তার পার্টনার তৈরি করব, কারণ তার নামে যে টাকাগুলো 20 মিলিয়ন ডলার অ্যাকাউন্টে আছে, এবং আমি যেহেতু সেই বুড়োর পার্টনার, সেই পার্টনার হিসেবে আমি সেই টাকাগুলার দাবিদার। সে আমাকে এইভাবে বললো। সেই ক্ষেত্রে আমাকে একটা ফর্ম দিল, আমি সেই ফর্মটা কমপ্লিট করে তাকে দিব। কিন্তু সেখানে দেখলাম আমার সমস্ত কিছু ডাটা দেওয়ার নিচে তাকে দেখা গেল ওইখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তখন আমি একটু সন্দেহ করলাম যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেহেতু চাইছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো এরপরে আমার একটা ভাগিনা থাকে, আপন ভাগিনা, সুইডেন মালমো ইউনিভার্সিটিতে ও লেখাপড়া করে, ক্রিমিনোলজিস্ট। ওর কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাপার। ও বললো মামা এটা ব্যাংক ফিশিং, আপনি ওদের জালে পাড়া দিয়েন না, তাহলে আপনি হয়তো এখান থেকে ছুটতে পারবেন না। কি করেছিলেন তিনি? প্রথমে তার ভেতরে থাকা লোকটাকে সংযত করেছেন, তারপর আলাদিনের চারাকে ঘষা দেবার ঠিক আগে তিনি তার ভাগ্নের সাথে বিষয়টা নিয়ে আলাপ করেন এবং তার পরামর্শ নেন। আপনিও যদি কোনো কিছু বুঝে উঠতে না পারেন, তাহলে ফাঁদে পা দেবার আগে আপনার কাছের দু একজন মানুষের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে নিন, হয়তো অনেক বড় প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম। তো ফেসবুকে জব অপশন নামে একটি অপশন আছে, সেটাতে আমি দেখলাম একটা চাকরির বিজ্ঞাপন প্রাইভেট সেক্টরে এনএইচ সিকিউরিটি সার্ভিস নামে, এনএইচ সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি কোম্পানির বিজ্ঞাপন। তো সেখানে ডিউটি ডিউরেশন দেখলাম কম, তারপর আকর্ষণীয় বেতন দেখে তো আমি সেখানে অ্যাপ্লাই করলাম আর কি। তো অ্যাপ্লাই করার পর তারা একদিন পর আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি তাদের অফিসে গেলাম। অফিসের লোকেশনটা ছিল হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ 2, একটি আবাসিক ভবনের 5ম তলায়। তো যথারীতি আমি অফিসে গেলাম। যাওয়ার পর আমার অফিস ছিল ধানমন্ডিতে, ধানমন্ডি থেকে আমি তাদের অফিসে গেলাম। যাওয়ার পর তারা অনেকক্ষণ পর আমাকে ইন্টারভিউ টেবিলে ডাকলো। তো ইন্টারভিউ টেবিলে 2জন লোক ছিল, একজন মহিলা আর হচ্ছে একজন পুরুষ। তো
তো তারা ইয়াং এজের, খুবই ইয়াং এজের, মনে হচ্ছে ভার্সিটি ক্যান্ডিডেট। তো তারা আমার কোয়ালিফিকেশন জানতে চাইলো। তো তাদেরকে আমি কোয়ালিফিকেশন বলার পর তারা বললো যে আপনি তো যে পদে অ্যাপ্লাই করেছেন সেই পদের চেয়ে আরও হাই পোস্টে অ্যাপ্লাই করতে, হাই পদে চাকরি করতে পারবেন, আপনি সুপারভাইজার পদে চাকরি করতে পারবেন এখানে। আর আপনি চাইলে সপ্তাহে বাসায় 3 দিন বসেই অফিস করতে পারবেন। মাসে আপনার স্যালারি হবে 18,000 সামথিং বললো। তো আমি বললাম আচ্ছা এখন কী কী আমাকে মেনটেন করতে হবে বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী। বলছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখন 500 টাকা দিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, আর আপনার কাগজপত্র যা আছে সেগুলো আমাদেরকে জমা দিতে হবে। নেক্সট ফাইনাল সিলেকশন পর্যন্ত আমরা আপনার কাগজপত্র আজকে দিয়ে গেলে ভেরিফাই করবো, তারপর ফোন দেওয়া হবে। তো আমি তাদের কথা মতো 500 টাকা দিয়ে যথারীতি বের হয়ে গেলাম। তো যাওয়ার সময় ফিরতি পথে আমাকে যে ইন্টারভিউ জন্য যেই আপুটা ফোন দিছিল তাকে আমি ফোন দিয়ে বললাম যে আর কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে কিনা। তো উনি বললো যে আর কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না, আপনি নির্দ্বিধায় আসতে পারেন। তো আমি চলে গেলাম সেদিনকার মতো। তো তার 3 দিন পর আমাকে ফোন দেওয়া হলো। 3 দিন পর ফোন দেওয়া হলে তো আমি তাদের অফিসে গেলাম। যাওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রাখার পর তারা ইন্টারভিউ টেবিলে আমাকে ডাকলো। ইন্টারভিউ টেবিলে যাওয়ার পর ভাবগম্ভীর্যপূর্ণভাবে তারা তো তারা বললো যে আপনি আর ইউ ইন্টারেস্টেড ফর দিস জব। আমি বললাম ইয়া শিওর, হোয়াই নট। কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন বলেন। বলে আমাদের এখন 6,500 টাকা দিতে হবে, আপনার নাম্বারটা ফেসবুকে অ্যাড ফি হিসেবে আপনার নাম্বারটা আমরা ফেসবুকে অ্যাড করব আমাদের টাকার আপনার টাকার মাধ্যমেই, যেন আপনি কাজটাতে আগ্রহী হন, সেই জন্য আপনার টাকা দিয়ে আমরা অ্যাডটা করতে যাচ্ছি আপনার নাম্বারটা। তো আমি বললাম এটা কেমন ধরনের কথা, আমাকে তো বলা হয়েছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না, আপনারা কেন টাকা যাচ্ছেন এখন 6,500 টাকা আমার কাছে, আমি স্টুডেন্ট মানুষ, এত টাকা কোত্থেকে পাবো। তারা বলতেছে এটা না দিলে তো করতে পারবেন না আপনি, তো আর কি। তো আমি এক পর্যায়ে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লাম যে কেন করতে পারবো না, আমার টাকা দিয়ে দেন, আমি করবো না, আমি যে 500 টাকা দিচ্ছি এটা আমাকে ব্যাক দেন, আমি জব করতে চাই না, আমার কাগজপত্রগুলো দিয়ে দেন। তো কাগজপত্রগুলো দিল ঠিকই, কিন্তু তারা আর আমাকে ওই টাকাটা ব্যাক দিল না। আমার কনভেন্স লেগেছে, ভাড়া লেগেছে। তো এরকম দেখলাম যে অনেকে তাদের এখানে অ্যাপ্লাই করেছে, প্রচুর লোকজন প্রতিদিন বসে অ্যাপ্লাই করে। হ্যাঁ, তো আমি তৎক্ষণাৎ বেরিয়ে গেলাম। আমি তাদেরকে বলেছিলাম যে আমি থানায় যাব টাকা না দিলে, তো তারা শোনেনি। তারা একটু সুর নরম করেছিল তখন, তৎক্ষণাৎ নরম করে তাদের একজন মহিলা বস ছিল, তাদেরকে আমাকে দিয়ে ফোনটা ধরিয়ে দিল। তারপর বললো যে ভাই আপনি কেন মানছেন না আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনাকে তো টাকা দিতে হবে, আপনি কেন বুঝতে চাচ্ছেন না। আমি তো বললাম যে আমি আসলে টাকা দিয়ে করতে চাচ্ছি না, আমার কাছে এই মুহূর্তে নাই, আমরা এত টাকা কোথা থেকে পাবো, আমি স্টুডেন্ট একজন। তো তারা বললেন তাহলে তো আপনি করতে পারবেন না এসে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি থানায় যাচ্ছি, আমি জিডি করতে। তো তারা কোনো কথা না শোনার পর আমি থানায় গেলাম, খিলগাঁও থানায় একটা জিডি করলাম। তো আমি বলেছিলাম ওনাদেরকে, পুলিশদেরকে অনুরোধ করেছিলাম যেন একটা লিগ্যাল অ্যাকশনে যায়, কেননা এনএইচ সিকিউরিটি সার্ভিস লিমিটেড, এরকম বিভিন্ন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের নামে এখন প্রতারণার ফাঁদ অনেক বড়, তাদের সিন্ডিকেটটা অনেক বড়। এরকম সারা দেশে প্রচুর মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে। ইভেন তাদের ওখানে স্থানীয় একটা দোকানে আমি গিয়েছিলাম, ওই খিলক্ষেতের নিকুঞ্জ 2 এলাকাতেই। তো তারা বলছে যে প্রতিদিন ভাই অগণিত মানুষ আসে, অ্যাপ্লাই করে, অনেকের নাকি বেতন দেয় না। তো এরকম নানান অভিযোগ আছে, কেউ আসলে ওইভাবে কারো কাছে কমপ্লেন করে না, যার কারণে আর কেউ কোনো পদক্ষেপও নেওয়া হয় না বা কিছু হয় না। তো আমি তৎক্ষণাৎ থানায় গিয়ে জিডি করেছিলাম। আমি জানি না লিগ্যাল অ্যাকশনে তারা গিয়েছিল কিনা। আমাদের দেশে শিক্ষিত যুব সমাজে বেকারত্ব একটি বড় সমস্যা, বলা যায় একটি অভিশাপ। লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরির জন্য তুমুল প্রতিযোগিতায় নামতে হয়, একটি সাধারণ চাকরির জন্য করতে হয় হাড্ডাহাড্ডি লড়াই। চাকরি যেন একটা সোনার হরিণ, আর আপনি সোনার হরিণ ধরার জন্য প্রতিযোগিতায় নামেন, আর আপনাকে ধরার জন্য ফাঁদ পেতে আছে অনেকেই। আমরা অনুসন্ধান করতে করতে পত্রিকায় ঠিক এমনই একটি লোভনীয় বিজ্ঞাপন দেখতে পেলাম। বিজ্ঞাপনটি ছিল ঠিক এরকম: উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে 4টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে, যার প্রধান কার্যালয় বাড়ি 310, রোড 71, গুলশান 2, ঢাকা 1212। প্রতিষ্ঠানটি যে সরকার অনুমোদিত, সেজন্য গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া হয়েছে। আমরা কমিউনিটি ম্যানেজার পদের জন্য আবেদন করলাম, এবার অপেক্ষার পালা। আবেদন করার ঠিক 2 দিন পরই আমাদের ফোনে বহু প্রত্যাশিত সেই ফোন কলটি এলো। 9 জন কর্মী কাজ করবে, এরা সঠিকভাবে কাজ করছে কিনা, ওষুধগুলো সঠিকভাবে দিচ্ছে কিনা, এগুলো আপনাকে মনিটরিং করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং এর উপরে হেপাটাইটিস বি যে ভাইরাসটা আছে টিকাগুলো দেওয়া, কিশোরীদের বয়সন্ধিকালে তাদেরকে টিকাগুলো দেওয়া। এখানে প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া আসা, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ পারপাস আপনাদেরকে দিয়ে প্রদান করবে প্রতিষ্ঠান।
এবং যে বেতন যেটা দেখছেন একই বেতন পাবেন প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। আপনাকে আজকে একটা ল্যাপটপ প্রদান করা হবে, যেটা আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে এখান থেকে পাঠিয়ে দিব। কোরাই 5 যে ল্যাপটপটা আছে সেটা এখান থেকে প্রদান করা হবে। ল্যাপটপের সাথে আপনাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন প্রেসার মাপা যন্ত্র, থার্মোমিটার, ওজন মাপা যন্ত্র, ডায়াবেটিস পরীক্ষার মেশিন, ব্যাগ খাতা, ইউনিফর্ম, এভরিথিং সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। এমন একটি চাকরি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। আবার চাকরির শুরুতেই এত এত সুযোগ সুবিধা পাওয়া, তার জন্য তো একটা ভাগ্যের দরকার হয়। তবে চাকরি করতে আরো কি কি করতে হবে সেই সম্পর্কে এই কর্মকর্তার দেওয়া ব্রিফিং এখনো শেষ হয়নি। গভর্নমেন্ট থেকে যে আপনাদের যে কম্পিউটার প্রদান করা হবে, গভর্নমেন্টের ভ্যাট অনুযায়ী এখানে আপনাকে 3050 টাকা জমা করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট পারপাস এখানে আপনাকে জমা করতে হবে 1050 টাকা, টোটাল 4100 টাকা। এই 4100 টাকা আপনাকে এটা জমা করতে হবে আজকে বেলা 12টার মধ্যে। 4100 টাকার 1 টাকা বেশি জমা করবেন না, 1 টাকা কম জমা করবেন না। এর আগে যে নাম্বার আপনি জমা করছেন, নাম্বারটা আছে না আপনার কাছে? হ্যাঁ, এর আগে 1550 টাকা বিকাশ করুন। অবশ্যই 12টার মধ্যে এটা জমা করবে না। এইখানে আমি যেটা দেখলাম যে আমাদের ওইখানে আপনার জয়পুরহাটে আপনার আন্ডারে যারা কাজ করবে, আপনার ফিল্ড পর্যায়ে যে 9 জন এবং অফিস সহকারী থাকবে, অফিসিয়াল লোক থাকবে, এনাদের মাঝে আমাদের এখনো 3 জন লোক আর কি শর্ট আছে। আমাদের একটু সহযোগিতা করবেন, আপনার পরিচিত যারা আছে কাজ করবে বা কাজ করতে পারবে। মনে হচ্ছে শুধু চাকরি পাওয়া নয়, ফোনে ফোনেই অনেক বড় কর্মকর্তা হয়ে গেলাম আমি। যদিও আরো 4100 টাকা দিতে বলা হয়েছে আমাকে, কিন্তু আরো কয়েকজনকে চাকরি দেওয়ার ক্ষমতা প্রদান করা হলো আমাকে। এই বাজারে যেখানে নিজের চাকরি জোটানোটাই অনেক কষ্টের ব্যাপার, সেখানে আরো কয়েকজনকে চাকরি দেওয়ার ক্ষমতা এক প্রকার মহানুভবতাই বটে। যে একটা নিবন্ধন কি জমা করছেন এখানে, যে 1550 টাকা জমা করছেন, তাদেরকে একইভাবে 1550 টাকা জমা করতে হবে এবং অ্যাকাউন্টের জন্য 1050, টোটাল 2600 টাকা তাদের খরচ হবে। স্যার, এটা সমস্যা হচ্ছে কি, আমার তো এটা বিশ্বাস করবে না। তাদেরকে প্রতিষ্ঠানকে বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনাকে বিশ্বাস করলে হবে এবং আপনি প্রতিষ্ঠানের প্রতি আপনার বিশ্বাস থাকলে হবে। ঠিক আছে? কারণ এখানে 2600 টাকা, 26,000 টাকা, 50,000 টাকার কথা বলা হয়। আমরা তার কথা মতো আরো 4100 টাকা পাঠালাম, কিন্তু টাকা পাঠানোর পর থেকেই ওই ব্যক্তি সুর, তাল, লয় সব যেন মুহূর্তেই বদলে যেতে লাগলো। হ্যাঁ, দেখলাম। স্যার, আজকে কি বার? শুক্রবার। কেন ফোন দিতেন সন্ধ্যার সময়? আপনি ফোন দিতে বলছিলেন গতকাল। আমি গতকাল ফোন দিতে বলছিলাম, তা আপনার জ্ঞানে আসে না শুক্রবার কাজ থাকে না, অফিস বন্ধ থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার তো কুরিয়ার থেকে এখনো ফোন আসেনি, আপনি দিছেন না দিলে আপনাকে রিসিভ নাম্বার দিলাম কিভাবে আপনাকে? তাহলে কুরিয়ারে তো গতকালই আসার কথা। কুরিয়ার সার্ভিসে আপনি যান না কেন, যাই খুঁজলাম এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলাম। কোনো খবর টবর আছে? জানাবো, একটু অপেক্ষা করেন, জানাবো। এতক্ষণ সোনার হরিণ মনে করা চাকরিটা আসলে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ালো। শুধুমাত্র একজনের কাছ থেকেই তারা 5600 টাকা পেল। তাহলে সারা বাংলাদেশে প্রতিদিন কত মানুষ চাকরির সন্ধানে নেমে প্রতারিত হচ্ছে? এই চাকরির সন্ধানে নেমে প্রতারিত হওয়ার সংখ্যা আর প্রতারকদের অর্থের পরিমাণ একবার চিন্তা করে দেখুন তো। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দেখি, সপ্তাহে 1400 টাকা ইনকাম করুন। পরে আমি তাদের ইনবক্স করি, তারা আমাকে বলে আমাদের এখানে জব করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে 80 টাকা বিকাশ করতে হবে। তারপর আমি 80 টাকা বিকাশ করি। বিকাশ করার পরে তারা আমাকে বলে আপনাকে 5টি সদস্য যোগ করতে হবে। 5টি সদস্য যোগ করার পরে আমরা আপনাকে আমাদের মেন গ্রুপে যোগ দেব। আমি কিছুদিন পর দেখতে পাই তারা প্রতিদিনই এরকম অনেক সদস্য যোগ করে, কিন্তু তারা 2-3 দিন পরেই তাদেরকে রিমুভ করে দিচ্ছে। পরে আমি আসলে বুঝতে পারি তারা আসলে মানুষের সাথে প্রতারিত করে টাকা ইনকাম করছে। এই ধরনের চাকরির ফাঁদ বা বিজ্ঞাপনগুলো মূলত ব্যস্ততম শহরের অলিগলিতে বা রাস্তার দেয়ালে অথবা বৈদ্যুতিক খুঁটিতে লাগানো থাকে। বর্তমানে তাদের প্রচার প্রসার সোশ্যাল মিডিয়াগুলোতেও ছড়িয়ে পড়েছে। সব শেষ কথা হলো, আপনি যখন হন্য হয়ে চাকরির পেছনে দৌড়াচ্ছেন, তখন কিভাবে বুঝবেন এই চাকরির বিজ্ঞাপনটি সত্য কিনা বা প্রতারণার ফাঁদ কিনা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা এমন ধরনের বেশ কিছু চাকরির বিজ্ঞাপন নিয়ে অনুসন্ধান করেছি। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা ওয়েবসাইটে আমি দেখি একটা চাকরির বিজ্ঞপ্তি।
একটা কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে ঢুকে দেখি তারা সুপারভাইজার পদে অনেকগুলো লোক নেবে, নিজ নিজ জেলাভিত্তিক তারা জব দিবে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদেও নিবে। যারা সুপারভাইজার পদে তাদের জন্য 16,500 টাকা, আর যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তাদের জন্য দেবে 13,500 টাকা। তো আমি ওখানে দেখে আসলে কাজটা কি ওটা সার্চ করি, তো কোনো কাজ পাই না। তাদের ওয়েবসাইটে একটা নাম্বার দিয়ে রাখে প্রয়োজনে কল করার জন্য। জিজ্ঞাসা করি যে আমার কাজটা কি হবে, তো উনি আমাকে বলে যে আপনি আপনার কাগজপাতি সহকারে প্রয়োজনীয় যেসব রিকোয়ারমেন্ট ওখানে চাইছে এগুলো নিয়ে আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন, আর আপনি ওখানে আপনার সমস্ত কাগজপাতি নিয়ে গেলে পরে সব কিছু জানাবে। আমি তখন আমার প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে অফিসে যাই। তাদের অফিসটা হলো গাজীপুর কোনাবাড়ির কাছাকাছি। তো আমি প্রথমে ওখানে গিয়ে তাদেরকে ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে চাই। তারা অন্য একটা নাম্বার থেকে আমাকে কল দিয়ে ওনাদের অফিসের ঠিকানা দেয়, একটা মার্কেটের আর কি 3 তলা তাদের অফিস, ওই মার্কেটের কাছে আসতে বলে আমি একটা রিক্সা নিয়ে মার্কেটের ওখানে যাই। যাওয়ার পরে একজনের কাছে জিজ্ঞাসা করি, তারা ওই মার্কেট দেখায় দেয়। পরে কল দিলে তারা বলে 3 তলায় তাদের অফিস। আমি তখন 3 তলাতে যাই। 3 তলাতে যাওয়ার পরে আমি তাদের বিলবোর্ড খুঁজি যে অফিসের নাম যেটা দেওয়া আছে এটা দেখি কোম্পানির নামটা আছে নাকি, তো এরকম কোনো কিছুই পাই না। তো এক পাশে দেখি কতগুলো ইয়াং জেনারেশন পোলাপান তারা হলো ঘোরাঘুরি করতেছে। তো ওখান থেকে একজন আমাকে বলে যে ভাই আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? আমি বললাম যে জি ভাই ইন্টারভিউ দিতে আসছি। তখন একদিন দেখাই দিল যে এই সাইডে হলো ইন্টারভিউ অফিস। তো আমি গেলাম, দেখলাম যে মনে হচ্ছে আমার কাছে একটা রুম হলো, তারা একটা সাইড আর কি ভাড়া নিচ্ছে, ওখানে জাস্ট কিছু আসবাবপত্র নিয়ে ডেকোরেশনটা করছে একেবারেই সাদামাটাভাবে। ঢুকে দেখি রিসেপশনে একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে একটা ছেলে বসে আছে, সে আমাদের থেকেও ইয়াং, কম বয়সী। আর একটা মেয়ে দেখলাম, পাশাপাশি আরও কিছু ছেলে হলো বাইরে ঘোরাঘুরি করতেছে। তো আমাকে বললো বসুন, আমি তখন বসলাম। বসার পরে এরা এইমাত্র আমাকে বললো রিসেপশন থেকে যে আপনি এদিকে আসেন। তো গেলাম, বললো যে আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা বললাম, শুধু তারা আমার ফোনের কোড নাম্বারটা লিখলো, কোড নাম্বারটা লিখে লাস্ট 2 ডিজিট তারা লিখলো, বাকি সব ডট ডট দিয়ে রাখলো। তখন আমার কাছে মনে হলো যে এটা কেমন কথা, ফুল নাম্বার লিখলো না, কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে। পরে আমি ওকে বসতে বললাম, আমি বসলাম। পাশ থেকে দেখলাম একটা ছেলে এসে পাশে একটা রুমের ভিতরে ঢুকে আমাকে বললো যে যান আপনি, আপনার ডাকছে। তো আমি ভিতরে গিয়ে বসলাম। উনি ওনার কোনো অফিসিয়াল ড্রেস নেই, একটা টি শার্ট পরা ছিল। তো বসে বললো আপনার কাগজপাতি দেন। তখন আমি আমার কাগজপাতিগুলো তাকে দেখালাম। সে কাগজপাতির ফাইলটা পর্যন্ত খুললো না, শুধু আমাকে বললো যে ভাই আপনি কোথায় থাকেন, কি করেন। তা আমি বললাম এটা করি। তখন তারা আমাকে বললো যে যদি আপনি অফিসিয়াল জব করতে চান সেক্ষেত্রে আপনাকে 1100 টাকা দিতে হবে, আর আনঅফিসিয়াল করতে চান তো সেক্ষেত্রে এই টাকাটা দিতে হবে না। তো আমি বললাম যে ভাই অফিসিয়াল জবের জন্য কেন এই টাকাটা দিতে হবে? তো বললো যে আমাদের অফিসিয়ালে এটা দিতে হয়। তা আমি বললাম তাহলে হয়তো তাদের এটা একটা রোলস হতে পারে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আনঅফিসিয়াল মানে বাইরে ডিউটি করতে চাই। তা বললো আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে না, এক্ষেত্রে আপনার বেতন হবে হলো 14,000। তা ওখানে দেখলাম 13,500 বলছে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা তারা বাড়াই দিবে, ওটা ডাজন্ট ম্যাটার, কোনো ফ্যাক্ট না। তো তখন আমি হলো তাদের বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আমার ডিউটি কবে থেকে কোথায় শুরু হবে? তা বললো আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি মিরপুরের দিকে থাকি। তা বললো আপনার ডিউটি সাভারের ওই দিকে তাহলে দিব। তা আমি বললাম আমার কাজটা কী হবে? তা বললো আপনাকে যে কাজ করাবো আপনি সেই কাজই করবেন। তা আমি বললাম যে এটা কোন ধরনের কথা, আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজই করব? আমি তো স্পেসিফিক একটা কাজের কথা বলতে হবে, কী কাজ আমি করব। তখন বলে যে আপনাকে মার্কেটের সামনে দিলাম, ওখানে আপনার কেয়ারটেকার যারা আছে তারা কখন আসলো গেল, ঠিক আছে, এটা আপনি দেখবেন, আপনার ডিউটি হবে 9টা থেকে 5টা পর্যন্ত। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন উনি আমাকে বললো যে যেটা করতে হবে আপনার থাকা খাওয়ার জন্য হলো, থাকার জন্য ফ্রি আপনাকে কোয়ার্টার দেওয়া হবে, আর খাওয়ার জন্য আপনার নিজে থেকে কিছু টাকা পয়সা হলো যতটা আসবে খেয়ে। তাই বললাম এই টাকাটা কি আমাকে আগে দিতে হবে না পরে দিলে হবে? তা উনি আমাকে বললো যে এই টাকাটা আপনাকে 1,000 টাকা এখনই জমা দিতে হবে, আর আপনি খাওয়ার পরে আপনার যে বিলটা আসে তখন ওখান থেকে এটা কেটে নেওয়া হবে। তা আমি বললাম যে ভাই আমি তো এইভাবে কোনো কথা বলা হয় নাই, তো আমি এরকম টাকা পয়সা তো এখন আনি নেই। তো পুরো ওনারা যেভাবে বলতেছিল যে আপনি তাহলে আপনি যেভাবে টাকা দেন, টাকা দিয়ে তারপরে হলো আমি বললাম যে আমি আগেই টাকা দেবো, আমার চাকরি কনফার্ম কোনো কিছু আপনি বলবেন না। তো বলতেছে আপনার চাকরি কনফার্ম, আপনি যদি করেন তাহলে আপনাকে আমি সাভারের সাহিত্যের ডিউটি দেবো, ঠিক আছে,
এখন আপনার কাজ হলো কোথায় কোন অফিসে কোনো কিছু তারা বলতেছে না। তা আমি বললাম যদি আমি অফিসিয়াল করি কোন জায়গায় দিবেন আর কোথায় অফিস, তা বললো সেটা আমরা সিলেক্ট করব কোথায় অফিস। তার মানে বুঝলাম তাদের এক্স্যাক্টলি কোথাও কোনো অফিসই নেই, তারা ওটা জাস্ট হলো ভাড়া করে নিয়েছে। এরপর আমি যখন একেবারেই বললাম আমার কাছে টাকা নাই, তারা বললো আপনার কাছে কি 500 টাকাও নেই? 500 টাকা হলে পরেও দেন, ঠিক আছে। তারপর আমি যেটা বুঝতে পারলাম তো তারা যেভাবেই হোক তাদের একটাই চিন্তাধারা যে যেভাবে হোক আমার কাছ থেকে 1500 যে টাকা হোক তারা নেবে। এমনকি যে আসতেছে চাকরির জন্য, যে কথা বলতেছে সবাইকে তারা কনফার্ম দিচ্ছে, কাউকে তারা ফিরাই দিচ্ছে না, কোনো কোয়ালিফিকেশন দেখতেছে না, আমার কাগজপাতি পর্যন্ত খুলে দেখেনি। পরে আমি যখন টাকা দিতে অস্বীকৃত করলাম তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হলো চলে যান, আপনার সাথে পরে যোগাযোগ করা হবে। আমি হলো বাসা থেকে যখন আমার গাজীপুরে যেতে হয়েছে তো 4-5 ঘন্টার পথ আমার স্বভাবত একটু ক্ষুধা পায়। আমি অফিসের নিচে একটা চায়ের দোকানে বসে হলো চা খাই আর হলো দেখতে থাকি যে দেখি আর কোনো ছেলে মেয়ে যাচ্ছে কিনা। তা দেখলাম অনেক ছেলে মেয়ে তাদের ফাইল কাগজপাতি নিয়ে তারা ভিতরে যাচ্ছে। তা আমার যতটুকু মনে হলো যে তারা এখান থেকে মানে প্রতিটা ব্যক্তিকে হলো কনফার্ম দিচ্ছে আর তাদের কাছ থেকে যতদূর সম্ভব 1500 যেমন পারতেছে টাকা নিচ্ছে। এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য এত কিছু জানারও প্রয়োজন নেই, শুধু এতটুকু জানলেই হবে আপনি নিজের ইনকাম নিশ্চিত করার জন্য চাকরি করবেন, সেখানে আপনাকে উল্টো টাকা দেওয়ার কথা বলা হলেই সেটাই প্রতারণার ফাঁদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের অনুসন্ধানমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।